এই মদন, এই এক কাপ গরম চা দে তো। উফ, আজকে যা হাড় ভাঙা খাটুনি গেছে রে, পারা যাচ্ছে না। মাঠে এমন কাজ করেছি যে শরীরটা যেন কেমন হয়ে রয়েছে। আরে কাকা, এই বয়সে কি আর এত কষ্ট করলে শরীর থাকে? তোমার ছেলেরা তো এখন ভালোই উপার্জন করে, তুমি একটু বিশ্রাম নিলেই তো পারো। আরে ধুর, অন্যের উপার্জনে বসে খাওয়ার লোক আমি নই রে। এই যতদিন হাতে পায়ে জোর আছে ততদিন নিজের ঘামেই ভাত খাবো। হ্যাঁ কাকা, তোমার সাহস তো কম না দেখি। এই ঝড় বৃষ্টির রাতেও এমন তেজে কথা বলছো, কোথা থেকে পাও এত জোর বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ। আর কাকা, অনেকদিন তো তোমার মুখে ভূতের গল্পও শোনা হয়নি। এইরকম রাতে একটা গল্প হলে মন্দ হয় না কিন্তু। আরে তোরা আবার শুরু করলি, এই ভূতের গল্প শুনতে চাস? আচ্ছা ঠিক আছে, আজ এমন একটা গল্প বলবো শুনে তোদের ঘুম উড়ে যাবে। এই নাও কাকা, এই গরম গরম চা। এই চা খেতে খেতে শুরু করো। এই ঝড়ের রাতেও ভূতের গল্প না শুনলে এই রাতটাই যেন অপূর্ণ থেকে যায়। দোকানের বাইরেটা খুটখুটে অন্ধকার। দূরে শেয়ালগুলো চিৎকার করে উঠল। নিতাই খুড়ো তার গল্প বলা শুরু করলেন। বাইরেটা ঘুটঘুটে অন্ধকার। দোকানের হালকা আলোয় সকলের মুখগুলো আবছা দেখা যাচ্ছে। নিতাই কাকা তার গল্প বলা শুরু করলেন। অনেক বছর আগের কথা, শালবনপুর নামে একটা শান্ত গ্রামে একটি পুরনো বড় বাড়ি ছিল। কিন্তু সেই বাড়িটিতে এই বহু বছর ধরে কেউ থাকতো না, কারণ গ্রামের লোকেরা বলতো যে কেউ ওই বাড়িতে রাত কাটাতে গেলে হয় 24 ঘন্টার মধ্যে পালিয়ে যায়, নয়তো কিছুদিন পর ওই বাড়ির ভেতর থেকে তার ওই পুড়ে যাওয়া মৃতদেহ পাওয়া যায়। এই ভয়ঙ্কর ঘটনার জন্য গ্রামের মানুষ কেউই আর ওই বাড়ির আশেপাশে যেত না। সবাই বিশ্বাস করত ওই বাড়িতে অশুভ আত্মা আছে। অনেক চেষ্টা করেও কেউ জানতে পারেনি কেন ওই বাড়িতে এমন ঘটনা ঘটে। শুধু একটা জিনিস সবার ক্ষেত্রে একই ছিল, সবাই আগুনে পুড়ে মারা যেত। ওই গ্রামেরই ছেলে ছিল রাহুল। সে খুব বুদ্ধিমান এবং সাহসী ছেলে ছিল। এই কলকাতার একটা বেসরকারি কলেজে পড়ার সময় তার বন্ধুত্ব হয় অনিক নামের একটি ছেলের সাথে। দুজনে একসাথে একই মেসে থাকতো। রাহুল গ্রামের ছেলে আর অনিকের বাড়ি কলকাতায়। তা কলেজ শেষ হওয়ার পর রাহুল গ্রামে ফিরে আসে আর অনিক তার বাড়িতে। এরপর তাদের মধ্যে শুধু ওই ফোনেই কথাবার্তা হতো। একদিন অনিক ফোন করলো রাহুলকে। হ্যালো রাহুল, কেমন আছিস? ভালো আছি ভাই, তুই কেমন আছিস? একদম ভালো না ভাই, প্রতিদিন শুধু কাজ আর কাজ। ভাবছি কয়েকদিনের জন্য গ্রামের দিক থেকে ঘুরে আসি। এই তাহলে গ্রামে চলে আয়, মা তোকে দেখলে খুব খুশি হবে। সত্যি বলছি, আমার আবার গ্রামের পরিবেশ খুব ভালো লাগে। তাহলে কালই চলে আয়। পরের দিন সকালে অনেক শিয়ালদাহ স্টেশন থেকে ট্রেনে উঠে পড়ল। অনেকদিন পর এই শহর ছেড়ে গ্রামে যাচ্ছে ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। স্টেশনে পৌঁছে বাইরে বের হতেই রাহুল তাকে দেখতে পায়। দুজন খুব আনন্দে গল্প করতে করতে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। রাহুলের বাড়ির পথেই পড়ে সেই ভুতুড়ে বাড়ি। এই সেই বাড়ি। গ্রামের সবাই খুব ভয় পায়। আমার তো খুব ইন্টারেস্টিং লাগছে। এই চল চল, এখানে দাঁড়াবি না। আমি কাল রাতে এই বাড়িতেই থাকবো, রহস্যটা বের করবো, বুঝলি? হ্যাঁ, পাগল নাকি? অনেক লোক মারা গেছে এখানে।
আমি বিশ্বাস করি না এসব, আমি মোটেই বিশ্বাস করি না। পরের দিন সন্ধ্যায় একটা ব্যাগ নিয়ে অনেক সেই বাড়ির দিকে রওনা দিল। গেটের কাছে পৌঁছতেই একজন বৃদ্ধ তাকে থামালো। বাবা, ওই বাড়িতে কোথায় যাচ্ছ? ভিতরে যাচ্ছি। যেও না বাবা, যেও না, অনেক মানুষ এখানে মারা গেছে। যেও না বাবা, যেও না। আমি সত্যিটা জানতে চাই। বৃদ্ধ অনেক বোঝালেও ওই অনেক তার কথা শুনলো না। সে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। আরে কাকা, হঠাৎ চুপ করে গেলে কেন? তারপর কি হলো বলো না। হ্যাঁ, এই কাকা, এই আর দেরি করুনি, তুমি একটা টান দিয়ে শুরু করো। আরে এমন জায়গায় এসে থেমে গেলে এই বুকটা ধরফর করতে থাকে। কাকা, তারপর কি হলো? সেই রাতেই এই কৌতূহল আর সাহস নিয়ে অনেক সেই বাড়ির সামনে এসে দাঁড়ালো। তার বুকের ভেতরটা ধুকপুক করছে, কিন্তু তবুও সে দরজাটা ঠেলে ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই হঠাৎ করেই এই ঘরের পুরনো বাল্বটা নিজে থেকেই জ্বলে উঠল। অনেক চমকে উঠল। ঘরের ভেতর ধুলো, মাকড়সা জাল আর পচা কাঠের গন্ধে ভরে রয়েছে। দেওয়ালের রং উঠে গেছে, মেঝে ফেটে গেছে। কিছুক্ষণ পর এই বাল্বটা জ্বলতে আর নিভতে শুরু করলো। ঘরের ভেতর অদ্ভুত এক শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। হঠাৎ অনিকের সামনে রাখা ভারী কাঠের টেবিলটা ধীরে ধীরে মেঝে থেকে উঠতে লাগলো, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে তুলে ধরেছে। টেবিলটা বাতাসে ঘুরতে শুরু করলো। তারপর হঠাৎ করে সেটি অনিকের দিকে তীব্র গতিতে ছুটে এলো। অনিক দ্রুত পাশ কাটিয়ে সরে গেল, আর টেবিলটা গিয়ে দেওয়ালে আছড়ে পড়ল। অনিকের গলা শুকিয়ে গেল। সে কিছু বলার আগেই ঘরের কোণে রাখা সোফাটা হঠাৎ মাটি থেকে উঠে গেল। মুহূর্তের মধ্যে সেটা উড়ে গিয়ে দেওয়ালেও আছড়ে পড়ল। ঘরের ভেতর ধুলো উড়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। অনিকের শরীর একদম ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল কেউ তাকে চারদিক থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তবুও সে সাহস করে গলা উঁচু করে বলল, এই যেই হও সামনে এসো, লুকিয়ে থেকো না। তারপর কি হলো? হ্যাঁ, তারপর ঘরের অন্ধকার কোণ থেকে একটা কালো ছায়া ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো। ছায়াটা প্রথমে অস্পষ্টই ছিল, তারপর ধীরে ধীরে সেটা মানুষের আকার নিতে লাগলো। আর কয়েক মুহূর্ত পর সেই ছায়াটা একটা ভয়ঙ্কর চেহারার মহিলার রূপ নিল। তার চুল এলোমেলো, মুখের চামড়াগুলো পোড়া, আর চোখ দুটো আগুনের মতো লাল হয়ে জ্বলছে যেন। তার শরীর থেকে পোড়া কেরোসিনের গন্ধ বের হচ্ছিল। মহিলাটি হঠাৎ করে কাঁদতে শুরু করলো। তার কণ্ঠ ছিল ভাঙা আর করুণ। সে বলল, আমার নাম মাধুরী। আমি একসময় এই বাড়িতেই থাকতাম। আমি নিজের পছন্দের মানুষকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকেরা কখনো আমাকে মেনে নেয়নি।
প্রতিদিন প্রতিটা দিন আমাকে অপমান করত, কারণ আমি এক ধোপার মেয়ে। একদিন আমার স্বামী কাজে বাইরে গিয়েছিল, সেই সুযোগে আমার শ্বশুর শাশুড়ি আর দেওর মিলে আমাকে ঘরের ভেতর আটকে রেখে আমার গায়ে কেরোসিন ঢেলে দেয়। তারপর আগুন ধরিয়ে দেয়। আমি তখন বাঁচার জন্য চিৎকার করেছিলাম, কিন্তু কেউ কেউ আমাকে বাঁচাতে আসেনি। আমার পেটে তখন একটা সন্তান ছিল, সেই সন্তান আগুনে মারা যায়। তারপর সেই মানুষগুলো ভয়ে এই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সেই দিন থেকে আমার আত্মাই বাড়ির ভেতর বন্দি। যে কেউ এখানে থাকতে আসে আমি তাকে ছেড়ে দিই না। তুমি নিরীহ মানুষদের মারছো কেন? আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। আমার আলমারিতে আমার বাচ্চার জন্য কেনা কিছু পোশাক আর আমার প্রিয় শাড়ি আছে। যদি সেগুলো আগুনে পুড়িয়ে দাও তাহলে হয়তো আমার আত্মা শান্তি পাবে। অনেক কিছুক্ষণ ভেবে আলমারির দিকে এগিয়ে গেল। পুরনো কাঠের আলমারিটা খুলতেই ভেতরে সে দেখতে পেল একটা পুরনো শাড়ি, একটা ভাঙা চুড়ি আর একটা ছোট্ট শিশুর জামা। অনেক বুঝতে পারল এগুলোই মাধুরীর শেষ স্মৃতি। তারপর একে একে সেই জিনিসগুলো আগুনে পুড়িয়ে দিল। আগুনের শিখা ধীরে ধীরে উঁচু হতে লাগলো। হঠাৎ এই বাতাসের ভেতর একটা অদ্ভুত আলো দেখা গেল। মাধুরীর আত্মা ধীরে ধীরে সামনে ভেসে উঠল। তার ভয়ঙ্কর মুখটা ধীরে ধীরে শান্ত হয়ে গেল। সে অনেকের দিকে তাকিয়ে একবার মৃদু করে হাসলো। তারপর ধীরে ধীরে তার শরীরটা বাতাসে মিলিয়ে যেতে লাগলো। আর আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে পুরোপুরি একদম অদৃশ্য হয়ে গেল। সেই দিন থেকে ওই বাড়িতে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। গ্রামের মানুষ আবার স্বাভাবিকভাবে সেখানে যাতায়াত করতে শুরু করলো। একটা অভিশপ্ত বাড়ি অবশেষে মুক্তি পেল। হ্যাঁ, মুক্তি পেল। হুসে বাবারে, কি ভয়ানক ভূতের গল্প বললে গো কাকা। ওরে, বলছে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আজকের গল্প এখানেই শেষ। এমন আরও ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।